নিয়ে নিয়েছি টেক্সটাইল ফিনিশিং এর মোটামুটি কমপ্লিট করেছি না টেক্সটাইল ফিনিশিং নিয়ে কি কি আমরা করছি এটা একটু ওভারভিউ করে দেন আমরা হচ্ছে আজকে যে টপিকটা করব সেটা হচ্ছে অ্যানেস্থেটিক ফিনিশ টেক্সটাইল ফিনিশিং থেকে যেগুলো করতে বলছিলাম সেটার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হচ্ছে কি বলছেন বলতো একটা হলো সেটা হচ্ছে টেক্সটাইল ফিনিশিং এগুলোর উপর সিটি হবে হ্যাঁ যেগুলো আমি বলে দেবো এগুলোর উপরে ক্লাস টেস্ট হবে টেক্সটাইল ফিনিশিং এর definition তারপর কি বলেছিলাম টাইপস তারপর হচ্ছে মেকানিক্যাল আর হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং এর অবজেক্টিভ সাথে কি বলতো সাথে আমরা হচ্ছে ডিটেইলস ডিসকাস তারপরে কি বলেছিলাম ড্রায়ার সম্পর্কে কথা বলেছিলাম ড্রায়ার সম্পর্কে তারপর কি বলা হয়েছিল স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে কথা বলেছিল স্ট্যান্ডার্ডাইজেশন কি এর অবজেক্টিভ কি কি এবং why standardization is called universal machine এই যে কথা বলেছিলাম তারপর হার্ডওয়্যার পারাক্স নিয়ে আমরা কথা বলেছিলাম এগুলো কি বলা আছে বলুন তো ইউনিভার্সাল মেশিন এজেন্ট বলেছিলাম এগুলো তারপর তোমাদের আরেকটা প্রশ্ন বলছিলাম সেই প্রশ্নটা হচ্ছে একটা নিড ইন্ডাস্ট্রির জন্য কোন টেক্সটাইল ফিনিশিং প্রসেস গুলো সেটা কথা বলেছিলাম ডিসকাস the need industry কি ফিনিশিং প্রসেস এগুলো সবাই কি করতে বলেছিলাম আরেকটা জিনিস পড়েছি কয়েকদিনের মধ্যে সেটা হচ্ছে কি রেসিডুয়াল সিঙ্কেজ না রেসিডুয়াল সিঙ্কেজ এই জিনিসগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম আর কি বলেছিলাম আরেকটা জিনিস কথা বলেছিলাম সেটা কি ইজি কেয়ার ফিনিশিং কথা বলেছিলাম কি বলেছিলাম ইজি কেয়ার ফিনিশ ইজি কেয়ার ফিনিশ বলতে আমি বলেছিলাম প্রথমত এক্সট্রা সিঙ্কেজ মাথায় যে কটন কাপড়ে আমাদের কি থাকে যে ইউটিলিটি থাকে এবং কটন কাপড়ে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর মধ্যে সিঙ্কেজ বেশি ঘটে সিঙ্কেজের পরিমাণটা অনেক বেশি এই সিঙ্কেজ দূর করার জন্য কি করা হয় ইজি কেয়ার ফিনিশ করা হয় ইজি কেয়ার ফিনিশ করলে কি হবে আমাদের নতুন করে আর আলাদা করে প্রয়োজন হবে বা প্রেস দিতে হবে ঠিক আছে এটা আবার কি এইজন্য ইজি কেয়ার ফিনিশিংটা কমপ্লিট করা হয় সো এই কয়টা জিনিস ওভারঅল পড়াশোনা করলে প্রথম ক্লাস টেস্টে আমরা ভালো করে দিতে পারবো তাই না ক্লিয়ার পারা যাবে আমরা এই চারটা ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি আরেকটা জিনিস কথা বলেছিলাম সেটা হচ্ছে কি ডায়াগ্রাম যে ক্লাসিফিকেশন বলেছিলাম তাই না অনেকবার ক্লাসিফিকেশন বলেছিলাম এখানে আমরা পড়তে হবে কোন ডায়ারের জন্য কোন ফেব্রিক ইউজ করা হবে এই ফেব্রিকের জন্য এটা নিকের জন্য কি ওভারের জন্য কি স্পেশাল দাদাসের জন্য কি এগুলো তো লিখে দিয়েছি সো ওগুলো তো ভালো করে পড়তে হবে ক্লিয়ার তোলা হয়েছে যারা নতুন ক্লাসে তারা একটু ভালো করে তুলে নেবেন এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে ক্লিয়ার তোলা হলে বলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা ডান আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানেস্থেটিক ফিনিশিং অ্যানেস্থেটিক ফিনিশিং এর ধারণা আছে হ্যাঁ গত ক্লাসে একটু বলেছিলাম আবার একটু বলি যেহেতু ক্লাস কি বলেছিলাম যেটা সেটা হচ্ছে এর মেইন ফাংশন হচ্ছে টু রিডিউস দা static electricity to reduce the static electricity না অর্থাৎ কি করে বলতো reduce the static electricity এখানে একটা কথা বলেছিলাম যে static electricity কেন কমানো দরকার টেক্সটাইল কেন কমানো দরকার না কমালে কি সমস্যা হতে পারে এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ জানার বিষয় সেটা হচ্ছে কি যদি আমি না কমাই সেক্ষেত্রে আমার কি ধরনের অসুবিধা হতে পারে শুধুমাত্র টেক্সটাইল ডাইং এর ক্ষেত্রে বা ফিনিশিং এর ক্ষেত্রে ধরনের সমস্যা হতে পারে কেউ কেউ বলে যে আসলে যদি আমরা সেটা না কমাই এটা যদি আমি স্প্রে বেশি হয় সেক্ষেত্রে টেক্সটাইল ডাইং বা ফিনিশিং এর ক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে কি মানে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে নাকি স্ট্যান্ডার্ড ইলেকট্রিসিটি যেটা আছে সেটা রাখতে হচ্ছে শুধুমাত্র আলিভের ডাইং হবে কিভাবে আলিভের ডাইং কেন আলিভের ডাইং শুধু আলিভের ডাইং আর কোনো কিছু নাই
মানে কি বিদ্যুৎ, তাই না? স্থির বিদ্যুৎ। এখন এটা যদি বেশি থাকে আমি বলেছিলাম কি হবে, ফ্রিকশনের সৃষ্টি হবে, ফ্রিকশন অকার। এখন ফ্রিকশন যদি বেশি হয় তখন কি হবে, ফ্রিকশন বেশি হওয়ার সুফল হচ্ছে কি হবে, ইয়ার অথবা কোনো ফাইবার অথবা ফেব্রিক বড় কি হওয়ার সম্ভাবনা আছে, ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে। কি হবে, ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে। কারণ আমি বলেছিলাম যে মেশিন যখন আমাদের কন্টিনিউয়াস চলে 24 আওয়ার্স চলে, যখন মেশিন চলতে থাকে তখন কি হয়, একটা সময় কি হবে, চলতে চলতে একটা ফ্রিকশনের সৃষ্টি হবে। যদি আমি কি করি, এটা যদি স্টেবিলিটি আমি কি করি, যদি ইনক্রিজ করি, তাহলে আমার অবশ্যই কি এটাকে কি করতে হবে, কমাইতে হবে। যদি আমি কমাই তাহলে কি হবে, তাহলে এই ড্যামেজটা আর ঘটবে না। আর যদি না কমাই সেক্ষেত্রে কি হবে, ডিসটেন্স কি হবে, ডিসটেন্স ইজ লেস, কমে যাবে। তারপর কি হবে, প্রোডাক্টিভিটি ইজ লেস, প্রোডাক্টিভিটি ইজ লেস। প্রোডাক্টিভিটি কেন লেস বলো তো, ধরো একটা সুতা তুমি সুইপ করো বা সেলাই করো, সুতা যদি ছিঁড়ে যায়, বারবার যদি ছিঁড়ে যায়, তাহলে কি প্রোডাকশন বেশি হবে না কম হবে, কম হবে না। কারণ কি বলতো, কারণ আমরা জানি গার্মেন্টস এর যে ব্যবহার করি এসএমপি, তাই না? এসএমপি মিন্স কি, স্ট্যান্ডার্ড মিনিট মিনিট, স্ট্যান্ডার্ড মিনিট। এখন স্ট্যান্ডার্ড মিনিট গুলোতে আমরা কি করি, দুটো জিনিস করি। কি করি এর সাথে, এর সূত্র হচ্ছে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। আমি বলেছিলাম তোমাদের প্লাস হচ্ছে অ্যালাউন্স। অর্থাৎ কি করা হবে বলতো, যে পার আওয়ারে 4 মিনিটে কত প্রোডাকশন। এখন ধরো আমার সুইং এ সুতায় কাজ করতেছে, সুতা বারবার ছিঁড়ে যাচ্ছে, ফ্রিকশনে ঘটে করতেছে, তাহলে আমার কি প্রোডাকশন হবে, প্রোডাকশন কম হবে না, প্রোডাকশন কম হবে। সো এই ফ্রিকশন হওয়ার জন্য দায়ী কে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই জন্য টেক্সটাইলে সবসময় মনে রাখতে হবে, ডাইং বলো, ফিনিশিং বলো, সুইং বলো, যেখানে হোক না কেন কি করতে হবে, টু রিডিউস দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা অবশ্যই কমাইতে হবে, না কমাইলে কি হবে, ফাইবারে ড্যামেজ করবে, প্রোডাক্টিভিটি কমবে, স্ট্রেংথ কমে যাবে। যদি কমে, স্ট্রেংথ যদি কমে যায়, সুতা যদি কি জড়ি না থাকে, সুতা ধরো তুমি হাতে টানতে পারতেছো। আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, তোমরা সুতা কি হয়েছে, কোনটা কটন, কোনটা পলিস্টার, কোনটা না, খুবই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। আর তোমাদের একটু আইডিয়া নেই তাহলে একটু মানে ভিডিওতে যাবো তখন একটু কনসেপ্ট, কটন, পলিস্টার আর হচ্ছে লাইলন। প্রথমত বলি লাইলন সুতা চেনার ওয়ে, লাইলন সুতা চেনার ওয়ে বাংলা ওয়েটা হচ্ছে, যখন তুমি সুতাকে টান দিবা, সুতা মধ্যে আঁশের মতো বেরোবে, মানে আঁশ, সুতা আঁশ বেরোবে, মানে ফাটল টাইপ। যদি এই ধরনের সুতা হয় তখন সেটাকে কি বলা হয়, লাইলন সুতা। সেটা লাইলন সুতা। অর্থাৎ সুতাকে টান দাও, সুতার মধ্যে কি থাকে বলতো, মেইনলি সুতার মধ্যে টুইস্ট থাকে। টুইস্ট মানে কি, প্যাচ থাকে। তো লাইলন সুতা চেনার উপায়, তোমাকে মনে করো একটা সুতা দিল, দিয়ে আমার তোমাকে বললো আচ্ছা বলো তো কিসের সুতা, লাইলন, পলিস্টার নাকি কটন। এটা কিন্তু ইজি, এটা বলবেই। ধরো তুমি কোনো জায়গায় ফাইবার দিতে গেছো, তখন তোমাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, ধরো ইয়ার থেকে দেখছেন দেখো টাইম হচ্ছে না, তো সুতার মধ্যে হবে, ধরো তোমাকে সুতা দেবো, এটা কি সুতা হবে। সো মনে রাখো বেসিক লাইলন সুতা চেনার ওয়ে হচ্ছে, যখন তুমি সুতাকে খুলবা দেখবা আঁশ 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 তো ছিল, আঁশ ছিল না, one kind of feeling বলা, পুরোপুরি বলা না, feeling feeling কথা ওরকম হবে, মানে ফেটে যাবে, সুতা ফেটে যাওয়ার মতো হবে, ওরকম যদি হয় সেটা কি হবে, লাইন হবে। আর পলিস্টার যেটা ওইটা হচ্ছে, এই সুতা অনেক শক্তিশালী, এর স্ট্রেংথ অনেক বেশি, কি হবে, স্ট্রেংথ অনেক বেশি, স্ট্রেংথ ইজ মোর দেন কার, কটন, লাইলন আমি বললাম, তাই না? অর্থাৎ এই সুতাটাকে যখন তুমি টানবা, লম্বা করবা, দেখবে তোমার হাত কেটে যাওয়ার মতো, হাত কেটে যাওয়ার মতো। তোমরা কি বাসা পরীক্ষা করে দেখো, যেগুলো পলিস্টার সুইং থ্রেড বলা হয়, যেগুলো আমরা সেলাই করি, দেখবে তুমি জোড়া টানো তোমার হাতই ছিঁড়ে যাওয়ার মতো হয়। এই ধরনের সুতা যদি হয় তখন মনে রাখবে সেটা কি, পলিস্টার সুতা। ক্লিয়ার, মাথা করতে শত। আর যে তাহলে কি পলিস্টার স্ট্রেংথ অনেক বেশি, কারণ তুমি টানেও ছিঁড়তে পারতেছে। বাট কটনের ক্ষেত্রে কি হবে, এর স্ট্রেংথটা তুলনামূলক কম। স্ট্রেংথটা কি তুলনামূলক কম, তাহলে কি হবে, এই সুতাটা
ক্লিয়ার? যদি যদি কোনো জিজ্ঞাসা করা হয় কটন, পলিস্টার এবং লাইলনের ইয়া তুমি চিনতে পারবে না। এখন থেকে অবশ্যই তুমি চিনতে পারবে। কি বললাম? এদের মধ্যে পলিস্টারটার স্ট্রেংথ অনেক বেশি। সুতরাং যদি তুমি চাও দেখবে যে সুতরাং তুমি বলতে পারছো সহজে চিনতে পারবে না। তোমার হাত কেটে যাবে মতো হবে। মনে থাকবে এটা হলো কি হবে সেটা পলিস্টার। আর লাইলনটা কি? লাইলন সেটা কি খুললে দেখবে যে আঁশের মতো বা অথবা পেলিংয়ের মতো বের হবে। যদি এরকম হয় সেটাকে কি বলা হবে? লাইলন সুতা। আর যদি কটন সুতা হয় তাহলে দেখবে যে একটু ঝুলে টানলে সেটা ছেড়ে যাবে, মানে তুলনামূলক স্ট্রেংথটা অনেক কম। এই ধরনের হলে সেটাকে বলা হবে কটন। ক্লিয়ার? যেটা ছিলাম তাহলে আমাদের কি করা দরকার? এডিসিভ ফিনিশিং এর মাধ্যমে এই যে ফিনিশিং আমরা জানি ফিনিশিং কেন করা হয়। ফিনিশিং দুটো পার্ট আমরা জানি কি করা হয়। একটা হচ্ছে অ্যাসথেটিক আর একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ, তাই না? তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফিনিশিং সেটা হচ্ছে অ্যাসথেটিক ফিনিশ। এই ফিনিশিং এর মেইন কাজটাই হচ্ছে টু রিডিউস দা অ্যাসথেটিক ইলেকট্রিসিটি। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে ফিনিশিং, হ্যাঁ অ্যাসথেটিক ফিনিশ কাকে বলে? তাহলে কি লিখবে? এগুলো বলা হচ্ছে তাহলে লেখো অ্যাসথেটিক ফিনিশ কাকে বলে? অ্যাসথেটিক ফিনিশ কাকে বলে? নাম শুনলে অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ? তাহলে অ্যাসথেটিক ফিনিশটা হচ্ছে লেখো the process by which the process by which reduce the anesthetic finish, reduce the anesthetic to reduce the static electricity, reduce the static electricity is called anesthetic finish. Clear? Anesthetic finish. মানে যে প্রসেসের মাধ্যমে কি করা হয় স্টার ইলেকট্রিসিটিটা কমানো হয় তাই কি বলা হয় অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ বলা হয়। ঠিক আছে? আরেকটা এখানে আরেকটা জিনিস জানা দরকার, the most common অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ হচ্ছে ফিনিশ is fabric softener. fabric softener এখন আমাদের সফটওয়্যার আবার চার ধরনের, আমরা পরে জানবো যে সফটওয়্যার কয় ধরনের, ডিটেইলস আলোচনা করব। তার আগে সফটওয়্যার কেন ব্যবহার করা হয় এটা একটু জানা দরকার। সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? সফটওয়্যার আসলে কি? সফটওয়্যার কেন ব্যবহার করা হয় জানা দরকার। সফটওয়্যার যেটা বলেছিলাম যে ডায়াগ্রাম বেস মেথড ইয়ার ডায়াগ্রাম কয়টা পার্ট বলেছিলাম? দুইটা পার্ট, তাই না? একটা কি বলেছিলাম? একটা হচ্ছে কোন ওয়েন্ডিং আর একটা হচ্ছে হার্ড ওয়েন্ডিং। কোন ওয়েন্ডিং আর একটা হচ্ছে হার্ড ওয়েন্ডিং। কেন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তার রিজনটা এখান থেকে বুঝতে হবে ভালো করে। সেটা হচ্ছে দেখো কোন ওয়েন্ডিং এর মধ্যে কি বলা আছে? কোন ওয়েন্ডিং এর কাজ যেটা বলা হচ্ছে ইয়ার যেটা থাকে ইয়ারকে সফট করা। কি করা হবে? সফট করা হবে। তো এটা কাজ কি? সফট করা। অর্থাৎ বারবার যেটা বলি তোমরা যেন বারবার মনে থাকে তোমাদের, কারণ এক কথা বারবার বলে তোমাদের মনে থাকবে বেশি। ধরো ইয়ারের একটা প্যাকেজ কিন্তু অনেক বড় হয়, সেই প্যাকেজ থেকে ছোট ছোট করে আকারে কি করা হয়? ববিন তৈরি করা হয়। কেন? এখানে একটু প্রশ্ন আছে। ধরো 5 কেজি ওজনের একটা ববিন আমি ডাইরেক্ট করতে পারবো? 5 কেজি ববিন মানে ছিল ববিন সুতা যেগুলো জড়ানো থাকে, ধরো সেটা ওজন হচ্ছে 5 কেজি, আমি ডাইরেক্ট করতে পারবো? কেন করতে পারবো? রাইট। অর্থাৎ 5 কেজি ওজনের যে সুতাটা মেশিনে ঢুকাবো, ডাইস ক্যাবিনেটে ঢুকাবো, সব জায়গায় প্রপার ওয়েতে ডাইস ক্যাবিনেটে ঢুকবে না। এটা কমন কনসেপ্ট। এই জন্যই সফট ওয়েন্ডিং এর যেটা করা হয়, সফট ওয়েন্ডিং এর এটা কিন্তু কোন ওয়েন্ডিং না, সফট ওয়েন্ডিং এ বলতে পারো। ঠিক আছে? আমরা বলা যায় এটা অন্য কিছু হবে। এই যে সফট ওয়েন্ডিং, এই সফট ওয়েন্ডিং এ মেইনলি যে কাজটা করা হয় সেই কাজটা হচ্ছে বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজে পরিণত করা। তার একমাত্র রিজন হচ্ছে বড় প্যাকেজে কি হবে? ডাইং করলে কখনো ডাইং হবে না। ডাইং হবে ধরো একটা জায়গায় ডাইং ডাইস ঢুকবে না, একটা জায়গায় ঢুকবে না, ম্যাক্সিমাম জায়গায় ঢুকবে না। এই জন্য যেটা করা হয় এটাও আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা কি ওয়ে করতে পারি?
বলছিলাম মনে আছে 1 কেজি 1 কেজি করে বানানো হবে আর লাইনের জন্য 460 গ্রাম লাইনের জন্য 460 গ্রাম আচ্ছা আমরা যে লুজা বলি না লুজা বলে কোন সুদা কইতে পারো বলো আমরা যে লুজা বলি সব বলা আছে কি হলো আমরা লাইনের বলে দিছে লাইনের জন্য তোমার টেক্সচার ইঞ্জিনিয়ার তোমার কিছু করা হবে তোমরা যে লুজা বলো কোন সুদা তৈরি লাইন ঠিক আছে সবসময় মনে রাখবা যদি তোমরা বুঝার স্টেপ আছে এগুলো কি দিয়ে ব্যবহার করো লাল আছে তৈরি করা হয় তো তোমার মনে থাকবে বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজে পরিণত করা কি করতে হবে সেটা কি যদি কটন হয় আচ্ছা 60 গ্রাম করে একটা প্যাকেজ বানাবো যদি পলিস্টার হয় তাহলে আমরা কি করব 1 কেজি করে একটা প্যাকেজ তৈরি করব আর যদি লাইনার হয় তাহলে 460 গ্রাম করে একটা প্যাকেজ তৈরি করব ডান মনে থাকবে আর এখন আসো এই হারমোনিক বিল্ডিং আছে এখন যে বারবার আমরা বলতেছিলাম যে ফ্রিকশনের কথা ফ্রিকশন কিভাবে ঘটে ধরো এই হারমোনিকে যায় আমরা কি করা হয় জানো ডাই করা হবে ডাই করার পরে কি কাজ এটা ফিনিশিং করতে হবে তো ফিনিশিং করার পরে এখন কি করা হবে ফোম তৈরি করা হবে প্যাকেজ ফোম তৈরি করা হবে অর্থাৎ আরো ছোট ছোট করে দেখুন ধরো পলিস্টারে আমরা যে সুতা সুইং ফিট করে ব্যবহার করি কত মিটার এটা কিন্তু মিটার হিসাব করা কত মিটার হিসাব করা মনে রাখবেন এগুলো কিন্তু কেউই বলবে না সো এগুলো নোট ডাউন করবে পলিস্টারে যে সুইং ফিট গুলো বানানো হয় সুইং ফিট গুলো বানানো হয় সেগুলো কতটুকু হয় মিটার হিসেবে সর্বোচ্চ মিটার হয় 5000 মিটার 5000 মিটারে যতটুকু সুতা হয় ততটুকু কি হয় ববিনে জড়ানো থাকে ববিনে জড়ানো থাকে ওই যে সুইং ফিট গুলো তোমরা দেখো সেলাই করা হয় ধরো লেগ থেকে সেলাই করা হয় ওগুলো দেখো ইউজ করে তাহলে পলিস্টারে সর্বোচ্চ কত মিটার পর্যন্ত হয় 5000 মিটার তার নিচেও হয় 4600 500 হবে তৈরি করা হয় মনে রাখবা এটা সর্বোচ্চ 5000 মিটার পর্যন্ত নেওয়া হয় ঠিক আছে এখন যেটা বলছিলাম এই যে হার্ডনিং এর হয় হার্ডনিং কি করা হয় হার্ডনিং এ আমরা কি সুতাটা চালানো হয় এখন সুতাটা সফট করা হলে আমরা মনে প্রশ্ন করতে পারছি হার্ডনিং এ আমরা হার্ড করতেছি ব্যাপার মনে প্রশ্ন আসতে পারে না যে একবার সফট করলাম সফট টাইম করলাম কেন করলাম যে ডাইস গুলো বা কেমিক্যাল গুলো ভিতরে ঢুকবে তো তাহলে এটা শেষ কারণ ফিনিশিং করলাম এখন আবার এসে বলতেছেন স্যার হার্ডনিং এ হার্ড করা লাগবে কেন হার্ডনিং এ হার্ড করতে হবে এই জন্য সেটা হচ্ছে কি দেখো এখন আমি তো ছোট ছোট 5000 মিটারের প্যাকেজ তৈরি করব তাই না এখন সুতাগুলো জড়াইতে হবে সুতা কি এভাবে পেছানো জড়ানো এখন সুতা যদি ধরো সফট হবে থাকে সুতাকে জড়াবে হবে না তাহলে কি করতে হবে সুতা টাইট করতে হবে মানে হার্ড করতে হবে তাই না এখন কথা হচ্ছে স্যার এই হার্ড করার সময় সুতা সিলে যাবে না সিলে যাওয়ার সম্ভাবনা আছে কি অবশ্যই আছে এটার জন্য এই সুতা কিভাবে ছেড়ে যাবে ফ্রিকশন হলে তারপর ছেড়ে যাবে না এখন এখানে যে মেইন রিজন হচ্ছে এই হার্ড থেকে এই সুতা যখন ছিঁড়ে না যায় সুতা যখন চালানো হয় তখন কি ইউজ করা হয় বলছিলাম ওয়াক্স তৈরি করা ওয়াক্স ব্যবহার করা মানে মোম ব্যবহার করা সুতার গায়ের সাথে এরকম একটা মেশিনের সাথে মোম দেওয়া হয় এই সুতাতে কি হবে এর মধ্যে পাস হবে পাস হলে কি হবে এই যে মোমটা আছে মোমটা গলে যাবে বলতে থাকবে বা সুতার কোনো প্রকার ক্ষতি হবে কোনো প্রকার ফ্রিকশন হবে ওটার মধ্যে স্মুথলি পাস হবে তাহলে স্মুথ তুমি দেখবা মোম কি নরম না নরম থেকে ওটাকে সুতা রেখে দিলে কি হবে সুতা কোনো ক্ষতি হবে বা ওটা কি হবে ফ্রিকশন হবে ওই ফ্রিকশনটা কার মধ্যে ধরে মোমের মধ্যে মোমটা গলে যায় বা সুতাটা ঠিকঠাক থাকে তোমার সুতাটা যতটুকু দরকার ততটুকু টাইট এর বেশি টাইট হয় না সো ক্লিয়ার এই যে ফ্রিকশন কিন্তু এইভাবে দূর করা যায় তো এই বেসিক ফিনিশিং আমাদের সফটওয়্যার ব্যবহার করা এটা আমাদের এটা কি মোডটা সফটওয়্যার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে প্যাকেজটা আমরা ইউজ করব ফেব্রিকটা বা সিমেন্টটা ইউজ করব এটা যেন সফটলি পাস করা যায় উইদাউট ফ্রিকশন সো এই বেসিক ফিনিশিং গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই সফটওয়্যার ব্যবহার করে এই ফ্রিকশনটাকে কভার করা ক্লিয়ার যদি কখনো কোনো প্রশ্ন করা হয় মোস্ট কমন বেসিক ফিনিশ কি তোমরা বলতে সফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কি করি এই ফ্রিকশন থেকে কমায় ফ্রিকশন কমানো মানে স্টিলের ইলেকট্রিসিটিটা কমানো পরে কমানো করতেছে এই ঘুমাই দিছে ঘুমতেছে ঘুম ধরে আর একটা সংজ্ঞা লেখো টাইপো ইলেকট্রিক টাইপো ইলেকট্রিক
ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন দেখো ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন মানে কি তুমি বলতে পারো ট্রাইবোল বলো জীবন বলো আচ্ছা দেখো the electricity reduce দেখো produce অথবা generated electricity generated due to friction is called trioelectric friction বুঝতে পেরেছো কি বলা হচ্ছে ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন কি ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন হচ্ছে the electricity generated due to ফ্রিকশনের ফলে যে কি হয় যে ইলেকট্রিসিটি জেনারেট হয় তাকে কি বলা হয় ট্রাইবোইলেকট্রিক ফ্রিকশন বলা হয় পারা যাবে আরেকটা জিনিস দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো না বুঝতে পারলে প্রশ্ন করো আরেকটা কি মেকানিজম অফ electrostatic finish তাহলে এর মেকানিজমটা কি electrostatic finish এর বলতে পারো বলো মেকানিজম হচ্ছে to increase the conductivity conductivity মানে কি জানো তো পরিবেশ রাইট অর্থাৎ পরিবেশটা বৃদ্ধি করা আর একটা কি কাজ reduce the static electricity আরেকটা জিনিস প্রশ্ন করবো সেটা হচ্ছে পড়াশোনা করলাম একটা সাথে আরেকটা কানেক্ট করার চেষ্টা করবো ওয়েট প্রসেসিংটা খুবই ইজি একটা সাবজেক্ট যদি তুমি কানেক্ট করে পড়ো কোনটার সাথে কোনটা রিঅ্যাকশন হয় কোনটার সাথে কি ঘটে এই জিনিসগুলো বুঝে পড়ো তাহলে এই ইনফরমেশনটা বলে থাকবে অনেক ইনফরমেশন বাট মাথার মধ্যে রাখার চেষ্টা করতে হবে কোনটা কি হচ্ছে এভাবে বাট কথার কথা মুখস্থ করলে কিন্তু পারবে না মুখস্থ দরকার আছে ডেফিনিশনগুলো বাট বুঝে পড়বে তাহলে এমনি মাথায় কনসেপ্ট করবে কারণ এটা কি রিঅ্যাকশনের খেলা না কোনটার সাথে কোনো রিঅ্যাকশন হবে কখন রিঅ্যাকশন হবে এগুলো কিন্তু মাথার মধ্যে কি করতে হবে গেঁথে নিতে হবে তাহলে কিন্তু পারবা না তাহলে মেকানিজম কি মেকানিজম হচ্ছে টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি অর্থাৎ স্টেরিক ইলেকট্রিসিটি করা ফ্রিকশনটা কমায় কি হয় কন্ডাক্টিভিটিটা বাড়ানো হয় আমরা এখান থেকে আমরা অনেক কিছু আছে আর আমরা ফিজিক্সে রেজিস্ট্যান্স পড়ে আছি না রেজিস্ট্যান্স মানে কি রোধ কোন পরিবাহের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহের সময় বাধা পায় সেটাকে কি বলা হয় রোধ বলা হয় অর্থাৎ এখানে রোধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে যখন ফ্রিকশন ঘটে তখন কি পরিবাহটা কমে যায় যদি ফ্রিকশনটা কমানো হয় তাহলে পরিবাহটা বৃদ্ধি করা যাবে এজন্য এডিসিটি কিন্তু সেই কাজটাই করে তার মধ্যে একটাই হচ্ছে টু ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি এন্ড টু রিডিউস দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি এখন আর দুটো টপিক সম্পর্কে জানবো এই দুটো জিনিস সম্পর্কে জানার পরে আমরা ক্লাসটা শেষ করব আর কি তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জিনিস যেটা আমি বোঝা দরকার এখন আমি ডাইনের স্টুডেন্ট আমি এখন জানি না কোনটা মানে কি মানে গ্রহণ করবে কোনটা পানি দিবে না কোনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে হাইড্রোট্রপিক আর একটা হচ্ছে হাইড্রোফিলিক কোনটা মানে কি তোমাকে বলো তো দেখি ওয়াটার নট accept আর হাইড্রোফিলিক হচ্ছে ওয়াটার লাভার আচ্ছা হাইড্রোফিলিক যে ওয়াটার accept করে এর মধ্যে কয়জন রিমন বলছে যে হাইড্রোফিলিক হচ্ছে ওয়াটার গ্রহণ করে না আর হাইড্রোফিলিক ওয়াটার গ্রহণ করে এখন এর পক্ষে কি মানে এটার পক্ষে কে কে আছে হাইড্রোফিলিক আছে না পানি গ্রহণ করে কয়জন
বিভক্ত হচ্ছে একদম। আচ্ছা কোনটা রাইট? তুমি যে কেন বিভক্ত করবা বল আসলে কেন স্যার পানি তাই বলো বলো কোনটা বলো। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ স্বাভাবিক কারণ মত পক্ষে যাবে কারণ মত বিপক্ষে যাবে এটা অবশ্যই স্বাভাবিক বাট এই জন্য এই কনফিউশনটা কখনো থাকা যাবে না কারণ ডাইরে আমরা স্টুডেন্ট এখন গাইস ফাইবার গুলো পানি গ্রহণ করবে গ্রহণ করবে না এগুলো আমি কিন্তু প্রসেসিংতে তোমাদের পড়াইছি যে তার তোমাদের ওই প্রসেসিং বেশি সুবিধা আছে ওয়াটার সলিউবল ডায়াস ওয়াটার ইনসলিউবল ডায়াস এগুলো সম্পর্কে আমি তোমাদের পড়াইছি সো এগুলোতে কনফিউশন থাকা যাবে না এখনো কনফিউশন থাকা যাবে না যেটা এটাই লজিক করছে যে চারজন বলছে যে হাইড্রোফোবিক ওয়াটার নট অ্যাকসেপ্ট মানে হাইড্রোফোবিক কি করে মানে গ্রহণ করে ঠিক আছে মানে কি হাইড্রোফোবিক ওয়াটার লাভার আর হাইড্রোফোবিক ওয়াটার কি করে অ্যাকসেপ্ট করে তাহলে মনে রাখতে হবে তাহলে এটা কি হবে বলতো যদি আমরা একটা পড়া পড়ছিলাম তোমরা তো কিনে যায় না স্কাউরিং রিঅ্যাকশন তোমাদের বলছিলাম স্কাউরিং রিঅ্যাকশন এর সাথে কোনো যায় আসলে এক্সাম্পল কোন না দিলে তোমরা আসলে বুঝবে না কেমন কি হয় স্কাউরিং রিঅ্যাকশন বলতে এটা বোঝানো হয়েছে যে আমাদের যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ওই ফ্যাট ওয়াক্সের কথা বলা হলো আমরা তো বারবার বলতেছি যে না সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম করলে ইনগ্রেডিয়েন্টস গুলো বেরিয়ে হবে বাট টেক্সটাইল বলো কেমিস্ট্রি বলো এটা কি কোনো রিঅ্যাকশন ছাড়া কি এটা গ্রহণ করা যায় এটা আসলে কিভাবে বলবো রিঅ্যাকশন ছাড়া কখনো কিন্তু এগুলো গ্রহণ হবে না বা গ্রহণ হবে না যে বন্ড গঠন করে ক্রিয়েট হয় কি হবে অবশ্যই কিন্তু এমনি থাকতে হবে মানে কি টেক্সটাইল বলো আর কেমিস্ট্রি বলো কেন রিলেটেড বলা আছে কারণ এরা রিঅ্যাকশন ছাড়া কোনো বিশ্বাস করা যাবে না যে এটা ঘটবে মানে মিন্স বলা হয়েছিল আমি তোমাকে বলছিলাম যে র পদার্থগুলো তাহলে কি র পদার্থ সবসময় হাইড্রোফোবিক মানে কতগুলো আছে কতগুলো কি পানি গ্রহণ করতে পারে না কারণ কি ডিউ টু ন্যাচারাল ইম্পিউরিটিস তাই না অর্থাৎ কি বলা হয়েছে কতটা হচ্ছে হাইড্রোফোবিক মনে রাখো কত হচ্ছে হাইড্রোফোবিক এমনি পানি গ্রহণ করে পরে গ্রহণ করে কখন কিভাবে করে সেটা বলতেছে র কণাটা হচ্ছে হাইড্রোফোবিক মানে পানি গ্রহণ করতে পারে কেন গ্রহণ করতে পারে না কারণ হচ্ছে ডিউ টু ন্যাচারাল ইনফ্লুয়েন্স এই ন্যাচারাল ইনফ্লুয়েন্সে ভরা থাকে ন্যাচারাল ইনফ্লুয়েন্সে কি থাকে ভরা থাকে এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালকালি এখন র কটন হাইড্রোফোবিক প্রিন্সিপল এটাকে বলা হয় পিউটিকল কি বলা হয় পিউটিকল মানে হচ্ছে বাধা কেন বাধা হয় বাধা হওয়ার কারণ হচ্ছে ন্যাচারাল ইনফ্লুয়েন্স কি থাকে ওয়েল ফ্যাট আর হচ্ছে ওয়াক্স একত্রে কি বলা হয় একত্রে বলা হয় কি কি বলছিলাম ফ্যাটি অ্যাসিড এটা মনে রাখবে বুঝছো এগুলো কিন্তু লাগবে নাহলে বুঝতে পারবে না বারবার শুনে বলতেছি দেখো র ফর্মটা কিন্তু পানি গ্রহণ করে না পানি গ্রহণ করাটা মানে কি হাইড্রোফোবিক এখন পানি গ্রহণ না করার কারণ কি না করার রিজন হচ্ছে ডিউ টু অথবা ক্রিটিক্যাল উইথ ন্যাচারাল ইনফ্লুয়েন্স মিন্স ওয়েল ফ্যাট ওয়াক্স এই ওয়েল ফ্যাট এবং ওয়াক্স কে একত্রে বলা হয় ফ্যাটি অ্যাসিড এখন আমার কথা হচ্ছে ফ্যাটি অ্যাসিড কখন দূর হবে এখন ফ্যাটি অ্যাসিড দূর করতে যাচ্ছে না এখন আমি বললাম যে স্কার্বিনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি এটাকে বলা হয় অ্যালকালি এখন ফ্যাটি অ্যাসিডের সংকেত কি সেটা জানো ফ্যাটি অ্যাসিডের সংকেত হচ্ছে C75 H35 C ডবল কি বলো এন ডাইরেক্ট হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত বলা সোডিয়াম স্টিয়ারেট হলো ফ্যাটি অ্যাসিড এই যখন ফ্যাটি অ্যাসিড কি করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি করবে রিঅ্যাকশন ঘটাবে তখন কি হবে বলতো C70 H35 C ডবল কি মাইনাস C ডবল কি হবে বলতো শুধু মাইনাস C ডবল H প্লাস কি হবে কি হবে বলো পানি হবে পানি হবে কি হবে তাহলে বলো
কি হবে বলো তাহলে এখানে কি হবে বলো এখানে হবে হচ্ছে H তাই না এখানে হবে সোডিয়াম প্লাস হচ্ছে পানি তোমরা কিন্তু এই জিনিসগুলো ধরতে পারো না এই বুঝতে পারো ধরতে পারো এমনি এমনিতে পানি ছোট তুমি বলতেছিলে ট্রাই করতেছিলে আর এটা সঙ্গে C7 H থাকবে C যখন H প্লাস সোডিয়াম ডাইঅক্সাইড হ্যাঁ বাট ফলে বলতো ঠিক আছে এটা কিন্তু বলতে হবে এটা দ্বারা প্রমাণিত হলো সাজা মানে তাই কিন্তু ভুল করাই হলে বাট আমি যে চেষ্টা করি তোমরা ভুল করার চেষ্টা করো নট অনলি আমার সবার সবার ওইটার কথা বললেন যে সোডিয়াম স্টিয়ার ওইটা তো ঠিকই লিখছেন কিন্তু স্যার কি এখন যেটা দেখছেন এটা দিতেও চলবে রাইট আপনারা যখন লিখতেই ওইটা যখন আপনি রাইট এখন এটা দিতেও চলবে স্যার এটা হচ্ছে তাহলে কি হবে বলো তো লবণ আর পানি লবণ আর পানি ক্লিয়ার অর্থাৎ মনে রাখতে হবে এই যে সরি এটা কি ওয়েল প্যাটার্ন ওয়ার্কস হ্যাঁ যখন কার সঙ্গে রিঅ্যাকশন করবে অ্যালকালির সঙ্গে রিঅ্যাকশন করবে তখন লবণ আর পানি উৎপন্ন হবে যখন লবণ আর উৎপন্ন হবে তখন কি হবে এই থ্রি ডি গুলো থাকলো ওয়েল প্যাটার্ন ওয়ার্কস এই মাথাগুলো দূর হয়ে যাবে যখন মাথাগুলো দূর হয়ে যাবে তখন কি হবে কতগুলো সলিউবল হবে তখন কি হবে কতটা কনভার্ট ইনটু হাইড্রোফিলিক সো মাথা ধরে জিনিস করতে পারে এরকম ধরনের রিঅ্যাকশন স্টার্ট রিঅ্যাকশন দেখো তাহলে কি কি বলবো তোমরা বলবা উই নো দ্যাট রক ইজ এ হাইড্রোফিলিক and is suitable with natural entities well pattern and water while sodium hydroxide react with fatty acids they produce salt and water then all the cuticle removed from film okay then water is converted into hydrophilic এটাই হচ্ছে রিঅ্যাকশন এটাই শুরু থাকবে এটাই থাকবে হ্যাঁ এভাবে শোনো কোন রিঅ্যাকশন কিন্তু এমনি এমনি ঘটে না তুমি কিন্তু জানো না যে কতটা পানি গ্রহণ করতে পারে কিভাবে গ্রহণ করবে এমনি এমনি করবে কখনোই করবে না এই যে মেকানিজমটা এখানে অর্থাৎ আমাদের হচ্ছে স্কাউটিং মেকানিজম হচ্ছে যখন ফ্যাটি অ্যাসিড যখন অ্যালকালির সঙ্গে রিঅ্যাকশন করবে তখন লবণ ও পানি উৎপন্ন করবে এটা হচ্ছে মেকানিজম ক্লিয়ার পারা যাবে সো এগুলো ভালো করে পড়বা তাহলে পারা যাবে হাইড্রোফিলিক তাহলে হাইড্রোফিলিক এক কথা কি করবে ওয়াটার গ্রহণ করে না পানি বিদেশি বলা হয় বাংলা ভাষায় পানি বিদেশি বলা হয় আর হাইড্রোফিলিক মানে পানি গ্রহীত বা ওয়াটার লাভার মানে পানি পছন্দ করে সেটা হচ্ছে ওকে পারা যাবে এখন আচ্ছা এখন লেখো জেনারেলি চার ধরনের সফটওয়্যার আছে এটা পড়ে শেষ করে দেব লেখো একটা জিনিস লেখো সফটওয়্যার ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার কোন কোশ্চেন আছে এটা নিয়ে লেখো classification of software classification of software generally four types of software generally four types of software আছে such as কয় ধরনের সফটওয়্যার বললাম কি কি বলো তো বলতে পারো ক্যাটালিক সফটওয়্যার ক্যাটালিক অ্যানালিটিক নন আয়োনিক আরেকটা কি হ্যাঁ সেমি আরেকটা কি আয়োনিক আচ্ছা দেখো এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিক সফটওয়্যার সবগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আজকে এই পর্যন্ত রাখবো সফটওয়্যার কয় ধরনের সফটওয়্যার হচ্ছে চার ধরনের একটা হচ্ছে ক্যাটালিক সফটওয়্যার একটা হচ্ছে অ্যানালিটিক সফটওয়্যার একটা হচ্ছে নন অ্যানালিটিক সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাম্ফোটেরিক সফটওয়্যার এই চারটা সফটওয়্যারই কি জেনারেলি পাওয়া যায়
প্রত্যেকটা সফটওয়্যারে আলাদা আলাদা কাজ এবং ফাংশন সেগুলো জানার আমরা চেষ্টা করব, ঠিক আছে? সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? সফটওয়্যার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মনে রাখবেন এক কথায় স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কমানো আর কন্ডাক্টিভিটি বাড়ানো। এই চ্যাপ্টার পড়ার জন্য মনেই রাখবা কন্ডাক্টিভিটি বাড়াবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কমাবে। তাহলে পারা যাবে যদি কোনো বলা হয় মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার, there are four types of software, number one catalytic software, number two analytic software, number three non-analytic software, number four হচ্ছে application software. Any question?